আসসালামু আলাইকুম। এখানে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে চলন, আরেকটি হচ্ছে চলন্ত। আমরা জানি যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। অর্থাৎ ক্রিয়াপদের যে মূল অংশ ধাতু, তার সাথে যখন ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়, কখনো সেটি বিশেষ্য পদ গঠন করে। এটি হচ্ছে বিশেষ্য এবং এটি হচ্ছে বিশেষণ। কিরকম বিশেষণ বুঝতে পারবো কিভাবে? যেমন চলন্ত গাড়ি, অর্থাৎ এটি হচ্ছে বিশেষ্য গাড়ি। এই গাড়িটি কি অবস্থায় রয়েছে, অর্থাৎ গাড়ির অবস্থাকে বোঝাচ্ছে যে চলন্ত, অর্থাৎ চলন্ত অবস্থায় রয়েছে। তাহলে এই যে চলন্ত গাড়ি, এটি স্পষ্ট করছে যে এটি হচ্ছে বিশেষণ, এবং এই যে বিশেষণ আর এখানে হচ্ছে বিশেষ্য। কারণ কি এটি বিশেষ্য? কারণ কি এটি এটি শেকড় হচ্ছে এই যে এরকম। তো আপনি যদি একটা গাছ এরকম আঁকেন, এটা শেকড় হচ্ছে চল, এটি চল। আর যে বৃক্ষটা হয়েছে এটি হচ্ছে চলন্ত, অর্থাৎ যে শেকড় সেটি হচ্ছে ক্রিয়া, ক্রিয়ামূল। ক্রিয়া নয়, সেটি ক্রিয়ামূল, এবং এই ক্রিয়ামূল অর্থাৎ এই চল যে শেকড়, সেখান থেকে এটি একটি গাছ হয়ে গিয়েছে এবং এই গাছটি হয়েছে বিশেষ্য। অর্থাৎ যেটির শেকড় বা জন্ম হচ্ছে ক্রিয়ামূল থেকে, সেটি যদি বিশেষ্য তৈরি করে তাহলে সেটিকে ক্রিয়াজাত বিশেষ্য বলে। তাহলে আমরা স্পষ্ট হলাম যে এখানে একটি বিশেষ্য পদ রয়েছে এবং একটি বিশেষণ পদ রয়েছে, এবং এই যে বিশেষ্য এবং বিশেষণ পদ, এটি গঠনের ক্ষেত্রে যখন ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হচ্ছে, তখন এটির যে ক্রিয়ার মূল বাদ দিয়ে বাকি অংশটুকু কি 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 বলা হচ্ছে? বাকি অংশটুকু আগে আমরা আলাদা করি। চল যোগ অন, আর এখানে হচ্ছে চল যোগ অন্ত। খেয়াল করুন, এখানে হচ্ছে চল যোগ অন আর এখানে চল যোগ অন্ত। ফলে শেকড় বা রুট কিন্তু এখানে একই। এই যে ক্রিয়ামূলের সাথে আমরা যে অংশ, যে ধ্বনি সমষ্টি যুক্ত করছি, সেটি কিন্তু তার পরে বসেছে। তার কোথায় বসেছে? এই যে পরে বসেছে। ফলে এটিকে বলা হচ্ছে প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতি, অর্থাৎ ক্রিয়ার যে মূল, তার আরেক নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, এটি আরেক নাম হচ্ছে ক্রিয়ামূল। তিনটি নাম রয়েছে। আরেক নাম হচ্ছে ধাতু। এই ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে যখন ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হচ্ছে, তাকে বলা হচ্ছে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়। তাহলে আমরা কি পাচ্ছি? প্রত্যয় কার সাথে বসছে? প্রত্যয় হচ্ছে যে ক্রিয়ামূলের সাথে, বা এখানে শব্দ, যেটি নাম শব্দ, সেটির সাথেও বসতে পারে। সেক্ষেত্রে হবে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ প্রকৃতি প্রত্যয় বুঝতে হলে প্রথমে প্রত্যয় বুঝতে হবে। প্রত্যয় কিসের পরে বসে? তো দেখা যাচ্ছে যে ক্রিয়ামূল বা দেখা যাচ্ছে যে নাম শব্দ, সেটির পরে বসে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে। নাম প্রকৃতি। তাহলে প্রকৃতি দুইটা ধরন, একটা হচ্ছে কৃৎ প্রকৃতি, কৃৎ প্রকৃতি, আরেকটি কি? নাম প্রকৃতি। নাম প্রকৃতি, খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি নাম প্রকৃতির একটা উদাহরণ দেই, যে সাহিত্য, সাহিত্য যোগ ইক, তাহলে এটি দাঁড়াবে সাহিত্যিক। খেয়াল করতে হবে, দেখুন এটি কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ। তো নাম প্রকৃতি কোনটা থাকে? যেটি অর্থপূর্ণ শব্দ, যেটি আমরা বুঝতে পারি, যার অর্থ রয়েছে, সেটি কিন্তু নাম প্রকৃতিতে আসে। কিন্তু কৃৎ প্রকৃতিতে আসলে কি? কৃৎ প্রকৃতি হচ্ছে ক্রিয়ার যে মূল অংশ থাকে সেটি। তো ক্রিয়াপদ অধ্যায়েও কিন্তু সেটি আলোচনায় আসে যে ক্রিয়ামূল চিনতে হবে, অর্থাৎ ধাতু চিনতে হবে। ধাতু আরেকটি চ্যাপ্টার রয়েছে, এবং সেটি যদি আমরা বুঝতে পারি তখন কিন্তু এখানে হেল্প করবে। ফলে ক্রিয়ামূল বা নাম প্রকৃতি, সেটি আমরা এখানে চেনার চেষ্টা করব। কারণ আমরা যে আলোচনায় আছি, সেক্ষেত্রে আমাদের যে নাম প্রকৃতি আজকে আলোচ্য বিষয়, এবং এর সাথে যে কৃৎ প্রত্যয়, সেটি আমাদের আলোচনার বিষয়, এবং এর সাথে কিন্তু গুণ ও বৃদ্ধি জড়িত। তাহলে ক্রিয়া প্রকৃতি আমরা পেলাম
যে ক্রিয়া প্রকৃতি কাকে বলা হচ্ছে, যখন ক্রিয়ার মূলকে আমরা পাবো সেটি ক্রিয়ার প্রকৃতি হিসেবে বিবেচ্য হবে। এবং এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এটি বসে যে একটা নতুন পদ তৈরি করছে সেটিকে বলা হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত। কৃত প্রত্যয় কেন বলছি, ধরুন যে সে ক্রিয়ার মূলের সাথে বসেছে অন, তখন তার নাম হবে কৃত প্রত্যয়। আবার যদি সে নাম প্রকৃতির সাথে বসে তখন কিন্তু তার নাম হবে দেখা যাচ্ছে যে তদ্ধিত প্রত্যয়। কিভাবে, ধরুন যে পর যোগ এ, তাহলে কি হচ্ছে পরে, এখানে কিন্তু এ কৃত প্রত্যয়। কিন্তু যখন বলছি বই যোগ এ, তখন হবে বই এ। তাহলে বইয়ে খুঁজে দেখো শব্দটি পাবে। এই যে বই, তাহলে এটি হচ্ছে নাম প্রকৃতি, কিন্তু তাহলে এর পরিচয় কি, এর পরিচয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ একই প্রত্যয় কোন অবস্থানে বসছে তার উপর ভিত্তি করে তার নাম পরিবর্তন হতে পারে। ফলে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ যে পাচ্ছি যে ক্রিয়া প্রকৃতি, এবং ক্রিয়া প্রকৃতি বারবার লিখতে হয় না, একটা চিহ্ন, এই যে চিহ্ন রয়েছে সেটি দিলে আমরা বুঝতে পারবো যে এটি ক্রিয়া প্রকৃতি। যেমন নাচ যোগ উনে, এই যে আমরা একটা চিহ্ন দিলাম, এই চিহ্নটা বলে দিচ্ছে এটা ক্রিয়া প্রকৃতি। তাহলে এটি হবে কি নাচ যোগ উনে, এটি হবে নাচুনে। কথায় আছে না, একে তো নাচুনে বুড়ি তার উপর ঢুলের বাড়ি, অর্থাৎ যে নাচতে পছন্দ করে তার আবার ঢুলের বাড়ি দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে নাচ যোগ উনে নাচুনে। এরপর আমরা আরো পাচ্ছি যে পর যোগ ওয়া, পর যোগ ওয়া, তাহলে এটি কি হবে পড়ুয়া। খেয়াল করুন এখানে আমরা কি পাচ্ছি যে পর, তাহলে এটি হচ্ছে ক্রিয়ামূল, আর এর সাথে উয়া প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে পড়ুয়া, তাহলে এটি হচ্ছে কৃত প্রত্যয়। ফলে কৃত প্রত্যয় বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে এরকম একটা অংশকে যেটি ক্রিয়ার মূলকে নির্দেশ করে। এবং এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটির ক্ষেত্রে কখনোই আপনি দেখবেন যে সুনির্দিষ্ট অর্থ আপনি পাবেন না, একে আর বিশ্লেষণই করা সম্ভব না। কারণ কি, যে এ হচ্ছে ক্রিয়ামূলকে আর বিশ্লেষণ করা সম্ভব না। তাহলে ক্রিয়াকে আমরা যখন বিশ্লেষণ করি তখন কিন্তু দুটি অংশ পাওয়া যায়। ক্রিয়াকে যদি বিশ্লেষণ করি, এখানে হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, এর সাথে থাকে ক্রিয়া বিভক্তি। এই দুইটা অংশ মিলে কি হয়, ক্রিয়া তৈরি হয়। তাহলে এখান থেকে আমি ক্রিয়ামূলকে আলাদা করে ফেলছি, আলাদা করে যখন ধ্বনি বা ধ্বনি সমষ্টি, যেমন এখানে ওয়া বসিয়েছি, ফলে পড়ুয়া হয়ে যাচ্ছে। এই যে নতুন একটা পদ তৈরি হলো, এই পদটাকে বলা হবে কৃদন্ত পদ। এটার কারণ কি, এটার যে শেকড়টা আছে, তো এইটা যদি গাছ হয়, এই গাছের যে শেকড়টা আছে, এই শেকড়টা হচ্ছে ক্রিয়ামূল। এই শেকড়টা ক্রিয়ামূল থেকে ক্রিয়ামূল, ফলে আমরা কিন্তু এখানে এটি পাচ্ছি। ফলে এখানে স্পষ্ট হচ্ছে যে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে ক্রিয়ামূল আমাদের চিনতে হবে এবং ক্রিয়া প্রকৃতি চিনতে হবে। তাহলে ক্রিয়া প্রকৃতি কি, যে ক্রিয়ার মূল অংশ হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এবং এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি চিহ্ন। এবং কৃত প্রত্যয় সাধিত, অর্থাৎ কৃত প্রত্যয় দিয়ে আপনি যে পদটা তৈরি করলেন এটাকে বলা হচ্ছে কৃদন্ত পদ। আশা করি আমরা বুঝতে পেরেছি। যেমন বইয়ে, এটা কিন্তু কৃদন্ত পদ না, কিন্তু এটি হচ্ছে পরে, এটি হচ্ছে কৃদন্ত পদ। তাহলে চলন্ত, ডুবন্ত, তাহলে আমরা এখানে কি তৈরি করব, বিশেষ্য অথবা বিশেষণ তৈরি করব, এবং এর জন্য প্রত্যয় আমাদের প্রয়োজন পড়ে। আরেকটি উদাহরণ দেখব যে প্রত্যয়ের সাথে উপসর্গের অনেক ক্ষেত্রেই যে পার্থক্যটা কোথায়। যেমন একটা শব্দ আমি লিখব, চল যোগ অন, কি হলো চলন।
তাহলে দেখুন এর সামনে যদি আমি বসাই পরি, পরি যোগ চলন, তাহলে এটি কি পরিচলন। দেখুন এখানে বসায় দিলাম পরি যোগ চল যোগ অন, তাহলে এটা কি, এটা হচ্ছে উপসর্গ, উপসর্গ, আর এটা কি প্রত্যয়। তাহলে স্পষ্ট যে উপসর্গ কোথায় বসছে, উপসর্গ সামনে বসে, আর প্রত্যয় কোথায় বসে, প্রত্যয় পরে বসে। এটি হচ্ছে বেসিক পার্থক্য উপসর্গের সাথে প্রত্যয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা আসব আমাদের যে মূল যে লক্ষ্য, গুণ ও বৃদ্ধির যে ডিটেইলস আলোচনা, যেটি আশা করি আমাদের আজকে ক্লাসের পরে আর কখনো সমস্যা হবে না। এবং এই যে গুণ ও বৃদ্ধি, সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অনেক ভুল করে থাকে, আমরা চাকরি পরীক্ষাতেও ভুল করে থাকি, কারণ আমরা এটার বেসিক বুঝতে পারি না। এবং বেসিকটা আজকে আমরা শিখব, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের গুণ ও বৃদ্ধি সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। তো গুণ ও বৃদ্ধি কি বলছে, যে কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে, কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির অর্থাৎ যেটা ক্রিয়ামূল আছে, কৃৎ প্রকৃতির আদি স্বর, আদি মানে প্রথম, আদি স্বর পরিবর্তন হয়। এবার আমরা উদাহরণে যাব। এই যে আদি স্বর পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে বলা হয় গুণ ও বৃদ্ধি। পরিবর্তনকে কি বলা হয়, যে এখানে আছে গুণ ও বৃদ্ধি। আমরা এখানে একটি চিত্র দিয়েছি, যে আদি স্বরে হ্রস্বই দীর্ঘই থাকলে গুণের ক্ষেত্রে হয় এ, বৃদ্ধির ক্ষেত্রে হয় ওই। তারপর আদি স্বরে যদি হ্রস্ব এবং দীর্ঘও থাকে, গুণের ক্ষেত্রে হয় ও এবং বৃদ্ধির ক্ষেত্রে হয় ও। আর যদি আদি স্বরে রি থাকে, তাহলে গুণের ক্ষেত্রে হয় অর, বৃদ্ধির ক্ষেত্রে হয় আর। আর আদি স্বরে যদি স্বরে অ থাকে, তাহলে এটির গুণ হয় না, বৃদ্ধির ক্ষেত্রে হয় আ। তাহলে আমরা কোন দিক থেকে আসবো, আমরা কোনো শব্দে যদি স্বরে আ পাই, তাহলে আমরা বুঝবো যে সেটি বৃদ্ধি ঘটেছে। কোনো শব্দের উচ্চারণে যদি আর পেয়ে থাকি, তাহলে বুঝবো বৃদ্ধি হয়েছে। আর থাকলে আমরা সেটি বিভাজন করব রি দিয়ে। আবার বৃদ্ধির ক্ষেত্রে যদি, অর্থাৎ আমরা যদি কোনো শব্দে ও পেয়ে থাকি, বুঝবো যে সেখানে হ্রস্ব বা দীর্ঘ দিয়ে আলাদা করতে হবে। আবার যদি ওই পেয়ে থাকি, তাহলে সেটি হ্রস্বই বা দীর্ঘই দিয়ে আলাদা করতে হবে। ঠিক একইভাবে যদি এ পেয়ে থাকি, তাহলে হ্রস্বই দীর্ঘই দিয়ে আলাদা হবে। ও পেয়ে থাকি, তাহলে হ্রস্ব ও দীর্ঘ দিয়ে আলাদা করতে হবে। অর থাকলে রি দিয়ে আলাদা করতে হবে। এবং এই বিষয়টি স্পষ্ট হবে কখন, যখন আমরা এখানে উদাহরণে যাব। তাহলে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদি স্বর পরিবর্তন হয়, এই বিষয়টিকে আমরা লিখব গুণ ও বৃদ্ধি বলা হয়, গুণ ও বৃদ্ধি বলা হয়। তাহলে গুণ ও বৃদ্ধি কখন, এটি মনে রাখার একটি সুন্দর ছক আছে, একটি নিয়ম আছে এবং টেকনিক আছে। কিরকম, দেখুন হ্রস্বই দীর্ঘই থাকলে এ ওই, ধরুন এ কে ছোট ভাই, ওই হচ্ছে বড় ভাই, তাহলে গুণ এ ওই উ ও অর আর, এ ওই উ ও অর আর। এবং পরীক্ষার প্র্যাকটিসের জন্য, ভালো করার জন্য আমরা খাতায় এরকম লিখে নিব, এ ওই উ ও, এরকম বারবার যখন আমরা বাসায় পড়বো, প্র্যাকটিস করব, অনুশীলন করব, তখন আমরা এরকম ভাবে কি করে নিব, এরকম ছকটা এঁকে খুব দ্রুত এরকম করব, যে এখানে কি এ ওই উ ও অর আর, এরকম দুই একবার লিখে নিব। তাহলে কি থাকবে, এখানে কিন্তু সহজ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, দেখুন এটাও সিরিয়ালি আছে, হ্রস্ব দীর্ঘ রি, এই যে রি। শুধু ব্যতিক্রম হচ্ছে স্বরে আর, যেহেতু গুণ নাই, সেটাকে আমরা পরে এনেছি। তাহলে হ্রস্বই দীর্ঘই,
রস্বই দীর্ঘ ই সিরিয়ালে আগে, স্বরবর্ণের সিরিয়াল আগে, তাই এ ওই, এ ছোট ভাই ওই বড় ভাই। তারপর হচ্ছে রস্ব দীর্ঘ উ ও, আগে উ আসে তারপর ও আসে, তারপর রি অর আর। দেখা যাচ্ছে যে এখানে ধ্বনি কম এখানে বেশি, তাই হচ্ছে বড়, হচ্ছে বড় ভাই এরকম ভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা এখন আমরা এখন উদাহরণে যাব, যেমন চীন। চীন, চীন যুগ আ, চীন যুগ আ দেখব আমরা কি হয়। চীন যুগ আ প্রত্যয় যুক্ত করছি যখন, এবারে আমরা সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে দেখব যে কি হচ্ছে। সংজ্ঞায় কি বলছে যে কৃত প্রত্যয় যোগ করলে, অর্থাৎ প্রত্যয় যোগ করলাম কৃত প্রকৃতির, দেখুন এখানে কিন্তু হসন্ত দিতে হবে, নইলে কিন্তু চিহ্ন হয়ে যাবে, চিহ্ন হলে ভুল হবে। তাহলে চিন কৃত প্রকৃতির আদিস্বর, আদিস্বর কোনটা এটাকে বিশ্লেষণ করেন। চ হসন্ত যোগ রস্ব ই, এই যে দেখুন রস্ব ই আছে, তাহলে রস্ব ই কোথায় আছে, এই যে রস্ব ই, এখানে কি আছে রস্ব ই। তারপর কি হচ্ছে দন্তন্য হসন্ত, ফলে এখানে আমরা পাচ্ছি রস্বই। তাহলে এই রস্বই পরিবর্তন হয়ে কি হচ্ছে, এখানে চিন যোগ আ, চেনা হচ্ছে, চেনা। তাহলে চ হসন্ত যোগ এ, তাহলে খেয়াল করুন যে এখানে রস্বই কি হয়েছে, এই যে রস্বই এ হয়েছে এ, তাহলে রস্বই যখন এ হয়ে যাচ্ছে তখন আমরা এবার চিত্র যাব, রস্বই বা দীর্ঘই, তাহলে বানানটা রস্বই দিয়ে, তাহলে রস্বই এ হচ্ছে, তাহলে এটিকে আমরা কি বলবো, এখানে গুণ হয়েছে, গুণ। আমরা গুণ আগে পড়ব, বৃদ্ধি পরে পড়ব, যেন খুব সহজে আমরা একেবারে সবগুলো আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। চিন যোগ আ, চেনা, তাহলে রস্বই হচ্ছে এ, এখানে রস্বইকে এ, তাহলে গুণ। এবারে আমরা যাব যে এই দিক থেকে, পরীক্ষায় তো এটা দিবে, পরীক্ষায় কোনটা দিবে, পরীক্ষায় দিবে চেনা, যে চেনা থাকলে কি হবে, তাহলে আপনি কি করবেন, এভাবে বিশ্লেষণ করবেন, এখানে কি করবেন বিশ্লেষণ করবেন। চ হসন্ত যোগ এ, তাহলে এ আছে ছোট ভাই, মাথায় তো এই চিত্র থাকবে, এ ওই উ ও, রস্বই দীর্ঘই আগে, তারপর রস্ব দীর্ঘ, তারপর রি, স্বরবর্ণের যে সিরিয়াল রয়েছে সেখানে কি রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ রি, ঠিক আছে। তাহলে রস্বই দীর্ঘই থাকলে কি হয়, তো রি এর পরে দেখাচ্ছে যে এ ওই উ ও এরকম আসে, তাহলে এক অংশ হচ্ছে আদি স্বরে থাকবে, আরেক অংশে গুণ বা বৃদ্ধিতে থাকবে। কিরকম, যে রস্বই দীর্ঘই এ ওই, এ ওই উ ও, যেটা আগে থাকবে সেটা হচ্ছে গুণ, যেটা পরে থাকবে সেটা হচ্ছে বৃদ্ধি। তাহলে চিন যুগ আ, চেনা, এটা তো নিয়ম দেখে আমরা সহজে পারলাম, পরীক্ষায় তো এটা আসবে। তখন কি করব, তখন আমরা এরকম বিশ্লেষণ করব যে চ হসন্ত যোগ এ, তাহলে এ ছোট ভাই, তাহলে এ থাকলে আমার কি হবে, যে রস্বই অথবা দীর্ঘই দিয়ে হবে, ফলে চিন যুগ আ, চেনা। এবারে আমরা আরো উদাহরণ দেখব। তো আরো উদাহরণের ক্ষেত্রে আমরা আরেকটাতে যাব, যে নি, নি যোগ আ, এটি হবে নেওয়া। এই ও এর প্রসঙ্গ আলাদা, সেটি আমি এখানে যাব না, আমার প্রসঙ্গ হচ্ছে এখানে। তাহলে এটিকে আমি বিশ্লেষণ করলে পাবো দন্তন্য, দন্তন্য হসন্ত যোগ কি পাচ্ছি দেখুন, দন্তন্য হসন্ত যোগ দীর্ঘ ই, তাহলে আ প্রত্যয়, এখানে এখানে আমি যদি বিশ্লেষণ করি এখানে কি পাবো, দন্তন্য হসন্ত যোগ কি পাচ্ছি এ,
হয়েছে? তাহলে আদিস্বরে কি আছে? কৃত প্রত্যয় যোগ করলে অর্থাৎ আ প্রত্যয় যোগ করা হলে একটা পড়েছি রস্বই দিয়ে, আগেরটা পড়েছি রস্বই দিয়ে, এবার পড়বো দীর্ঘই দিয়ে। দীর্ঘই দিয়ে আমরা পেয়েছি, তাহলে দীর্ঘই কি হয়েছে? এ হয়েছে। ফলে এই যে দীর্ঘই এ হলো, এটিকে আমরা কি বলবো? এটিকে আমরা বলবো গুণ। এটিকে আমরা বলবো গুণ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আসুন যে আরেকটা আমরা সিরিয়ালে যাব। আমরা এগুলোকে এমন ভাবে সাজিয়েছি যেন এরপরে আমাদের খুব সহজে আমরা বুঝতে পারি। আমরা তাই গুণগুলো আগে শেষ করব। গুণ শেষ করে আমরা বৃদ্ধিতে যাব। একটা গুণ একটা বৃদ্ধি, এটা অনেক সময় আমাদের কনফিউশন তৈরি করে। কাজে আমরা গুণের যতগুলো আছে সবগুলো আগে স্পষ্ট হব, ক্লিয়ার হব, তারপর আমরা বৃদ্ধিতে যাব। তাহলে এখানে রস্বই দিয়ে পেয়েছিলাম, দীর্ঘই দিয়ে আরেকটা করলাম। এবার আমরা আসব যে রস্বউ দিয়ে। রস্বউ দিয়ে আমরা কি পাচ্ছি? যে ধু, চিহ্নটা দিয়ে নিলাম। এখানে পাচ্ছি ধ, আর এখানে দিলাম রস্বউ লাল কালিতে, ধু যোগ আ। তাহলে এখানে কি পাচ্ছি? ধ হসন্ত যোগ রস্বউ। এখানে কেন রস্বউ হলো? দেখুন, স্বরধ্বনি যখন ব্যঞ্জন ধ্বনির সাথে বসে তখন সে যুক্ত বর্ণ হয় এবং সংক্ষিপ্ত হয়। আর যখন তাকে আলাদা করবেন, তাকে আলাদাভাবে পরিপূর্ণ ভাবে তার আসন ছেড়ে দিতে হয়। তাহলে ধ হসন্ত, হসন্ত কেন দিলাম? এটি হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে ধ হসন্ত যোগ রস্বউ, এই যে এটিকে বিশ্লেষণ করলে এর নিচেরটা দাঁড়াচ্ছে। এরপর যখন আপনি এর সাথে স্বরে আ যুক্ত করেছেন, আ প্রত্যয়, ফলে এটি কি দাঁড়িয়েছে? এটি দাঁড়িয়েছে ধোয়া, ধো ধোয়া। অন্তস্থ আ যখন যুক্ত করছেন তখন অন্তস্থ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত বর্ণের ক্ষেত্রে এটা দেখা যায়। তো দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে? ধ হসন্ত যোগ ও, তাই তো? এই যে ওকার হচ্ছে ধ হসন্ত, আর এখানে কি আছে? ওকার। যেহেতু এখানে আলাদা করব তাই এখানে এটা দিব, ধো। তাহলে দেখুন উপরে কি আছে? রস্বউ। কি হয়েছে? ও হয়েছে। এবারে আসুন পরীক্ষায় যদি এটা আসে যে এখানে আপনি কি দেখবেন? ও রয়েছে। তাহলে এখানে আপনি যখন ও পাচ্ছেন তখন আপনার কি করতে হবে? এই যে ধয়ের সাথে রস্বউ বা দীর্ঘ বসাতে হবে। যখন পরীক্ষায় এটা থাকবে তখন এই দিক থেকে আসতে হবে। আর যখন নিয়ম বলছে যে রস্বউ বা দীর্ঘ থাকলে এরপর প্রত্যয় বসালে ওকার হবে, এটা হচ্ছে নিয়ম, যে রস্বউ দীর্ঘ থাকলে ওকার হবে গুণের ক্ষেত্রে। এখন কোন বানানে যদি ওকার পান আপনি, তখন আপনার এইদিকে আসতে হবে। আমরা পরীক্ষার জন্য কিভাবে পড়বো? যে ওকার আছে, এদিকে আসতে হবে। তাহলে ধোয়া, ধোয়াকে আমরা পাচ্ছি এই যে ও হয়ে যাবে রস্বউ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আরো উদাহরণ দেখব। রস্বউ দিয়ে পেলাম, তাহলে আমরা এখানে মুছে দিই, উপরে আরো লিখব যে ক্রি, ক্রি যোগ তা, ক্রি যোগ তা, এটি কি হচ্ছে? সমান সমান কর্তা। এটি কিভাবে হলো? দেখুন, রি রয়েছে, এটির উচ্চারণটা কি? এটির উচ্চারণটা আমরা লিখে নিই। এটির উচ্চারণ হচ্ছে কর তা। কর বলে আমরা থামি, থেমে যাই, তাই এখানে হসন্ত দিয়েছি।
এবার আসুন এই কর্তাকে আপনি বিশ্লেষণ করবেন। এটাকে বিশ্লেষণ করলে কি পাবেন? ক হসন্ত যোগ স্বরে অ। কারণ ক কে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, ক আর এই স্বরে ক হসন্ত আর স্বরে অ, এই দুইটা মিলে হচ্ছে ক। কারণ ক থেকে ম পর্যন্ত যে আমরা বর্ণগুলো দেখি সবগুলোর সাথে কি আছে? স্বরে অ আছে। কিরকম? ক সমান ক হসন্ত যোগ স্বরে অ, ব সমান ব হসন্ত যোগ স্বরে অ, এরকম সবগুলোর সাথে কি রয়েছে? স্বরে অ রয়েছে। কাজেই এটিকে বিশ্লেষণ করলে আমরা এরকম পেয়ে থাকি। এই বিষয়টা বুঝলে এটা কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে ক হসন্ত যোগ স্বরে অ, তাহলে স্বরে অ ক এর পরে কি ছিল? র হসন্ত ছিল, যোগ র হসন্ত অর, যোগ ত আকার তা। এটাকে আর আমি ভেঙে দেখালাম না। ত এর সাথে এটি যদি বিশ্লেষণ করি তাহলে ত হসন্ত আর স্বরে আ হবে। তাহলে এখানে আপনি কি পেলেন? এখানে আপনি পেলেন অর। কি পেলেন? অর। দেখুন, তার মানে অরটা উচ্চারণের মধ্যে আছে। আমরা যে সন্ধি যখন পড়ি, সন্ধির ক্ষেত্রেও কিন্তু সেটা আসে। যেমন উত্তমর্ণ, উত্তম যুগ ঋণ, উত্তমর্ণ, মর্ণ, ম হসন্ত আলাদা করলে অ আসে, অর, অর, অর্ণ, মর্ণ। তাহলে আপনি এই যে কর্তা, কর্তা স্লো উচ্চারণ করেন, একদম স্লো, কর্তা, কর্তা। তাহলে ক হসন্ত বাদ দেন, অর্তা, তা বাদ দেন, অর, অর। যেহেতু থামছেন তাই এখানে হসন্ত। দেখুন এই যে এখানে আছে, যদি অর হয় তাহলে কি? যে রি থাকলে এখানে কি হবে? রি এর পরিবর্তে হবে অর। তাহলে এবার আমরা এখানে যাব, এখানে আমরা ক হসন্ত, এই যে রি আছে এটি পরিবর্তে আমরা কি করব? অর বসাবো। হসন্ত কেন দিলাম? ক এর সাথে এ কিন্তু যুক্ত বর্ণ হিসেবে রয়েছে, এই যে। কারণ স্বরবর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সাথে বসে পড়ে তখন সে কার হিসেবে বসে। আর এটা কি? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ তিন ক্যাটাগরি: ব্যঞ্জনের সাথে স্বর, তারপর দেখা যাচ্ছে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন নিজেও বসতে পারে। এখানে কি? যুক্ত বর্ণ ক এর সাথে এখানে ব্যঞ্জনের সাথে স্বর বসেছে। তাহলে এটিকে যখন আলাদা করবেন তাহলে হসন্ত দিতে হবে। আর রি এর পরিবর্তে আপনি কি বসাবেন? এখানে কিন্তু বলে দিয়েছে রি এর পরিবর্তে অর। তাহলে অর, অর বসালে হসন্ত দিতে হবে, কারণ অর, থেমে যাচ্ছি, কর। তারপর আপনি বসাবেন তা। কি বসাবেন? তা। এবার খেয়াল করুন যে কর্তা কিভাবে হলো। তাহলে এই যে এখানে আমরা লিখেছি ক কে বিশ্লেষণ করলে কি হচ্ছে? ক সমান ক হসন্ত যোগ স্বরে অ। একটু আগেই আমরা বলছি যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি আছে। তাহলে এটা যদি হয় তাহলে এই দুইটার পরিবর্তে আমি কি লিখব? এই দুইটার পরিবর্তে আমি লিখব এই যে এই ক হসন্ত আর স্বরে অ মিলে হবে ক, আর এই র হসন্ত থাকবে, এখানে হলো কি? কর। এই তা এখানে বসালাম, কর্তা। এবার দেখুন কর্তা এই যে এখানকার সাথে মিলে যাচ্ছে, এটা তো উচ্চারণ। তাহলে এটার বানানটা কি লিখবেন? এই যে কর তা, রেফ উপরে চলে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা যদি আমরা বুঝি তাহলে রি দিয়ে যে কোনো কিছুই আমরা পারবো। এবার আসেন পরীক্ষার জন্য কি করবেন? পরীক্ষায় তো এটা নাও আসতে পারে, পরীক্ষায় তো এটা আসতে পারে কর্তা। তাহলে পরীক্ষায় যদি ঝামেলা বাজে যে অর দিয়ে হবে নাকি আর দিয়ে হবে, তখন আমরা কি করব? তখন আমার যদি কনফিউশন তৈরি হয় আমি এটাকে এভাবে লিখে নিব প্রয়োজনে। এগুলো সবকিছু বাসায় করতে হবে। বাসায় করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে।
শব্দ দেখলেই বোঝা যাবে এর সাথে অর আছে, কর্তা। যদি বলি মর্ত, মর্ত, তাহলে অর আছে। আর যদি বলি মারত, আর আছে, মারত, আর। তার মানে অর থাকলে বুঝে যাব যে এখানে ছোট ভাই গুণ হয়েছে, এবং অর থাকলে গুণ হয়েছে। তাহলে অর বা আর এর পরিবর্তে আমরা কি বসাই? রি। এরকম তো বলে নাই যে অর থাকলে রি আর আর থাকলে অন্য কিছু, ঝামেলা হওয়ার সুযোগ নেই। তাহলে অর থাকুক আর আর থাকুক, রি আনতে হবে। পরীক্ষায় আমরা কি করব? আমরা এই উচ্চারণ খেয়াল করব। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চারণ। কর্তা, অর, অর থাকাতে আমরা রি আনবো। তাহলে অর কার সাথে আছে? এই যে দেখুন, অর কিন্তু ক এর সাথে আছে, কারণ এই যে ক হসন্ত আর স্বরেও মিলে গিয়ে ক হয়েছে, আর র হসন্ত এখানে থেকে গিয়েছে। তাহলে ক এর সাথে আমরা কি বসাবো? রি। রি বসালাম আর তাকে ঠিক রেখে দিলাম, ফলে কর্তা শব্দটি গঠিত হলো। এভাবে যদি আমরা বুঝে পড়ি তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না। আমরা কিন্তু গুণের মধ্যে আছি, আমরা কিন্তু বৃদ্ধিতে এখনো যাইনি। প্রথমে আমরা হ্রস্ব ই দীর্ঘ ই দিয়ে দেখেছি, হ্রস্ব ও দীর্ঘ উ দিয়ে দেখেছি, রি দিয়ে দেখলাম। এবার এই তিনটাই, যেহেতু স্বরে অ দিয়ে গুণ নাই, তাহলে এই তিনটাই আরো উদাহরণ লিখব। এই উদাহরণগুলো কোথা থেকে নিয়েছি? এই উদাহরণগুলো কিন্তু আমাদের বইয়ের যে আলোচনা করতে গিয়েছি আমরা, সেখানে বিভিন্ন রকমের এই যে এই শব্দগুলো আছে, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের আলোচনার মধ্যে এই শব্দগুলো আসছে। এগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি যেন গুণগুলো, আজকে আমরা গুণগুলোই আলোচনা করতে পারি, এবং গুণ আলোচনা শেষ হলে বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেন একেবারে স্পষ্ট ধারণা হয়। এর জন্য উদাহরণগুলো অনেক বেশি নেওয়া হয়েছে। যেমন দৃশ, দৃশ যোগ অনিয়, তাহলে এখানে কি হচ্ছে? দর্শনীয়, দর্শনীয়। এটাকে আমরা ভেঙে লিখব, দ হসন্ত যোগ অ, এই হলো দ। এই রেফটাকে আমরা আনবো এখানে, রেফ আনলে হসন্ত দিতে হবে। দর যোগ তালব্যস্যকে ভেঙে দিলাম, তালব্যস্য হসন্ত যোগ স্বরে অ যোগ নিয়। দেখুন কি হচ্ছে, খেয়াল করুন এখানে আমি অর বের করে ফেললাম, তার মানে উচ্চারণে অর আছে। যারা বারবার প্র্যাকটিস করবে তারা দেখলেই বুঝে যাবে যে এখানে অর আছে। তাহলে অর থাকাতে, অর কার সাথে আছে? এই যে দয়ের সাথে আছে, তাহলে দয়ের সাথে কি বসবে? আমাদের এই নিয়ম কি বলছে? অর আছে, অর থাকলে রি বসবে। এবারে আসেন যে দয়ের সাথে আমরা কি বসাচ্ছি? দৃশ, এখানে হসন্ত হবে। এই যে দ আর এই অর মিলে হচ্ছে দ্রি, এই যে দ্রি। এরপর এই তালব্যস্য, এই যে দৃশ যোগ, তারপর এই যে এই অংশটুকুকে আপনি আলাদা করে ফেলেন, অনিয়। দৃশ যোগ অনিয়। এখন বোঝা গেল যে কেন যে দর্শনীয় দৃশ যোগ অনিয় হয়। পরীক্ষায় তো এটা আসবে না, পরীক্ষায় আসবে এটা দর্শনীয়। দর্শনীয় হচ্ছে দৃশ যোগ অনিয়। কিভাবে? দ, এটাকে ভাঙলে হবে অ, আর এই রেফ আসবে র হসন্ত হয়ে, তাহলে অর, অর থাকার কারণে রি, রি কার সাথে? দয়ের সাথে, তাহলে দ হসন্ত যোগ এই রি, এটা যুক্ত বর্ণ হয়ে হবে এই যে দ্রি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা আরো দেখব, আরেকটি শব্দ দেখব,
যে এখানে দেখুন শব্দটা এবার এখানে লিখলাম দর্শন, দর্শন। এবার ডান দিক থেকে এদিকে যাব, তাহলে দর্শন শব্দটাকে আমরা ভাঙবো। ভাঙলে কি পাবো? দ কে ভাঙলে পাবো দ হসন্ত যোগ সরেয়, দর, উচ্চারণ করুন, দর, দর শন, দর শন। তাহলে আগে র আসছে নাকি আগে তালব্য শ আসছে? দর্শন, একসাথে হবে দর্শন, দর্শন, দর্শন। তাহলে দর, তাহলে র, এই রেফ, এই রেফ আসবে এখন উচ্চারণে, এই যে হসন্ত দর, তারপরে কি শন। তাহলে এই শ কে ভাঙবো এবার, এটা হচ্ছে এটা। আমরা একটু এখানে দেখিয়ে দিই চিত্র দিয়ে, যেন কোনো ধরনের প্রশ্ন আমাদের না থাকে। দ কে ভাঙলাম, এই দ হসন্ত আর স্বরেও হলো। এবার আসুন তালব্য শ কে ভাঙবো, তালব্য শ হসন্ত যোগ কি হবে স্বরেও হলো। দেখুন আমরা এখানে ভাঙছি, ভেঙে লিখছি, বিশ্লেষণ করছি। দ কে বিশ্লেষণ করে পেলাম দ হসন্ত আর আর স্বরেয়, এই দুইটা মিলে হচ্ছে দ। এবার আসুন উপরে রেফ, রেফ কেন আগে লিখলাম, র কেন আগে লিখতাম? উচ্চারণ করুন, দর শন, দর শন। তাহলে আগে র, পরে তালব্য শ। এই তালব্য শ কে আবার দুই টুকরা করলাম, কি পেলাম? তালব্য শ হসন্ত যোগ স্বরেয়। এবারে আসেন যে এই যে দন্তন্য, দন্তন্যকে আমার ভাঙার দরকার নাই, ভাঙলে আমি কি পাবো? স্বরেও পাবো। তো স্বরেও ওইটা প্রভাব রাখবে না, কাজে আমার দরকার নাই দেখে আমি ভাঙলাম না, কিন্তু এটাকেও ভাঙা যাবে। বিশ্লেষণ করলে দন্তন্য হসন্ত যোগ স্বরেও পাবো। এবারে আসুন, তাহলে এই দ কে আপনি আলাদা করেন, এখানে অর কে আলাদা করেন। অর থাকলে কি হয়? অরের পরিবর্তে হয় রি, রি। আর এখানে আপনি একে নিয়ে আসলেন, রেখে দিলেন, দ হসন্ত কে রেখে দিলাম যোগ রি, ঠিক আছে। এরপর আসুন যোগ তালব্য শ হসন্ত রেখে দিলেন যোগ অন, এই দুইটাকে একসাথে লিখলাম। একসাথে না লিখে আলাদাও লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে এই দুইটা মিলে যুক্ত বর্ণ কি হবে? দ্রি হবে, দ্রি। এই যে দ্রি, আমরা এই দিক থেকে সিরিয়ালি আসতেছি, এই দিক থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। তাহলে এই দ হসন্ত আর এই রি মিলে দ্রি হইল, যুক্ত বর্ণ গঠন করলো। একটা ব্যঞ্জন ধ্বনি আর একটা স্বরধ্বনি স্বরের মধ্যে পড়েছে। আর এই যে ব্যঞ্জনের সাথে স্বর বসলে ছোট হয়ে যাবে, কার হয়ে যাবে। তাহলে দ্রি, এই তালব্যস্যকে নিয়ে আসেন, এই তালব্যস্যকে হসন্ত সহ নিয়ে আসতে হবে। এই যে হলো দৃশ যোগ অন, এই যে অন, এটা হচ্ছে প্রত্যয়। তাহলে এটি কি দাঁড়াবে? দৃশ যোগ অন, কি হলো? দর্শন। তাহলে দর্শন শব্দের উচ্চারণে অর আছে এবং অরটাকে আমরা দেখিয়েছি কিভাবে আপনি অরটাকে আলাদা করবেন। কাজেই দর যখন আলাদা করবেন তখন তালব্য শ হসন্ত সহ পাবেন আপনি। এর জন্য এই অরের পরিবর্তে রি, রি এই দয়ের সাথে যুক্ত হয়ে দ্রি, এই তালব্যস্যকে হসন্ত সহ নিয়ে আসলেন দৃশ, আর বাকিটুক অন। তার মানে অন পেতে হলে তালব্যস্য থেকে স্বরে অকে আলাদা করে ফেলতে হবে। এভাবে কিন্তু শব্দটা গঠিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমরা না বুঝে মুখস্থ করি দৃশ যোগ অন দর্শন, দৃশ যোগ অন দর্শন, এরকম ভাবে আমরা বলি। আরেকটা দেখাবো রি দিয়ে,
রি দিয়ে দেখাবো। এখন এখন আমরা আর বাম দিক থেকে যাব না, এখন আমরা ডান দিক থেকে যাব। দেখুন এটা কি কর্তব্য, তাহলে এটাকে বিশ্লেষণ করুন। ক হসন্ত যোগ সরেয়, উচ্চারণ কি? উচ্চারণ হচ্ছে কর্তব্য, কর্তব্য, আগে র পরে ত, কর্তব্য, আগে র পরে ত। ফলে যখন আমরা এভাবে চিন্তা করি, স্লোলি উচ্চারণ করি, তখন এই রেফকে আনতেছি কোথায়? এখানে কর্তব্য, যেহেতু কর র বলে থামছেন, তাই এখানে র, তাহলে কর। তারপর আপনি পাচ্ছেন ত, তকে আমার ভাঙার প্রয়োজন নেই, এখানে তব্য, তকে ভেঙে লেখা যাবে। আচ্ছা আমরা ভেঙেই লিখি, যেহেতু আগেরটা ভেঙে লিখছি, প্রশ্ন করতে পারে একজন। ত হসন্ত যোগ সরেয়, এটা হলো ত যোগ ব জফলা, এটাকেও ভাঙা যাবে, ব হসন্ত যোগ জ। তাহলে আপনি অর কিন্তু পেয়ে গিয়েছেন। অর যেহেতু পেয়ে গিয়েছেন, অরের পরিবর্তে কি বসাবেন? রি বসাবেন। আর এখানে আপনি কি বসাবেন? ক হসন্ত, ক হসন্ত আর রি মিলে হবে ক্রি, ক হসন্ত আর রি মিলে কি হবে? ক্রি, এই যে ক্রি। তাহলে ক্রি যে পেলেন, এরপর কি পাচ্ছেন? একই কথা, এই দুইটা মিলে হবে ত, আর এটা এখানে চলে আসবে তব্য। তাহলে ক্রি যোগ তব্য, দেখুন কর্তব্য, এই যে কর্তব্য, অর থাকাতে রি দিয়ে ভাগ করলাম। এটা মুখস্থ করার দরকার নেই, তো এখান থেকে আমরা আনতে পারবো। কাজেই যদি কোনো শব্দ নিয়ে সমস্যা তৈরি হয়, সেই শব্দটাকে এভাবে বিশ্লেষণ করে ফেলবেন। ফলে এখানে আমরা কি পাচ্ছি? ক্রি যোগ তব্য, কর্তব্য। ক্লিয়ার? এটি কিভাবে হলো? আমরা কিন্তু গুণ পড়ছি, বৃদ্ধিতে এখনো আসিনি, অর্থাৎ গুণের যত উদাহরণ আছে সবগুলো ক্লিয়ার করব। এরপর আমরা দেখব ভোজন, রি দিয়ে দেখলাম ভোজন, ভোজন, এটাকে বিশ্লেষণ করলে কি হবে? ভ হসন্ত যোগ ও, এই যে দুটি অংশ, তাই না? কয়টা অংশ? দুটি অংশ, ভো। তারপরে হচ্ছে বর্গীয় জকে আলাদা করেন, বর্গীয় জ হসন্ত যোগ অ, যে বর্গীয় জয়ের সাথে অ আছে, তারপর দন্ত নকে আলাদা করেন। এটাকে আপনি এইভাবেও লিখতে পারেন, দন্ত ন হসন্ত যোগ স্বরে অ, এটাও লিখতে পারেন ন। তো এটা আমাদের লাগবে না, এর জন্য আমি এটাকে মুছে দিলাম। তাহলে দেখুন তো, যে এখানে কি আছে? ভয়ের সাথে ও রয়েছে, এই যে ও। আমরা কিন্তু এখন আর নিয়ম থেকে উদাহরণে যাচ্ছি না, আমরা এই যে পরীক্ষায় যেরকম আসে ভোজন শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে সেদিকে যাচ্ছি। তাহলে ও আছে, আমরা এখানে কি পেলাম? আমরা পেয়েছি ও। ও থাকলে কি হয়? ও থাকলে হয় হ্রস্ব বা দীর্ঘ। তাহলে এখানে আমরা ভ হসন্ত যোগ হ্রস্ব ভু, তারপর পেলাম এই যে বর্গীয় জ হসন্ত, তারপরে আমরা এখানে অন একসাথে রাখলাম। তাহলে এখানে হলো ভুজ, এই তিনটা মিলে কি হলো? ভুজ যোগ অন।
ফলে এটি কি দাঁড়াবে? ভোজন, ভুজ যোগ অন। একেবারে এতগুলো উদাহরণ যে একেবারে প্রত্যেকটা নিয়ম আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর আমরা আরেকটা দেখব যে করণীয়। করণীয় তাহলে এটিকে ভাঙলে হবে ক হসন্ত যোগ সরেয়। আর এবার রকে ভাঙবো, এই রকে ভাঙলে হবে র হসন্ত যোগ অ। ঠিক আছে, আর এখানে হচ্ছে নিয়। তাহলে দেখুন, তাহলে এখানে আপনি পাচ্ছেন অর। অর থাকার কারণে ক হসন্ত যোগ রি হবে। এই যে অর আছে তাই রি, তাহলে এখানে ক্রি। আর যোগ বানানটা হচ্ছে দন্ত ন দিয়ে। আর এখানে কেন মূর্ধন্য আসে দেখুন, রি, র এবং স। এরপর যদি দেখা যাচ্ছে এরপর দন্ত ন থাকলে মূর্ধন্য হয়ে যায়, নত্যবিধানের নিয়ম। তাই যখন এখানে র এর সাথে অ মিলে যাচ্ছে, র এর সাথে অ মিলে যাচ্ছে, তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে মূর্ধন্য আসতেছে। কিন্তু আসলে প্রত্যয়টা মূর্ধন্য দিয়ে হয় না, প্রত্যয়টা হয় দন্ত ন দিয়ে। তাহলে এখানে আমরা পাচ্ছি ক্রি যোগ অনিয়। ক্রি যোগ অনিয়, সেটি হচ্ছে করণীয়। তাহলে আরেকটি উদাহরণ গেল কিন্তু গুণের। এবারে আসুন আর কি আছে, শিল যোগ আই। শিল যোগ আই, এটি হবে সেলাই। সেলাই, এটাকে ভাঙলে কি হবে? দন্ত স হসন্ত যোগ এ, সে যোগ ল হসন্ত যোগ আই। ল হসন্ত আর সরেয়া, লকে বিশ্লেষণ করলে, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটো অংশ পাবো, এক আর এটা হচ্ছে দুই, আর এটা হচ্ছে এটা আর এটা। তাহলে কি রয়েছে? এ রয়েছে, এই যে দেখুন এ, তো কোথায়? এখানে এ রয়েছে। এই যে এ থাকলে কি হবে? এখানে রস্বই বা দীর্ঘই হবে, এই কারণে এখানে রস্বই হয়েছে। তারপর আমরা আরো দেখব ঘেরাও। ঘেরাও, তাহলে এখানে কি রয়েছে? এখানে এ রয়েছে। এ থাকলে কি হবে? এ থাকলে দেখুন, এ থাকলে রস্বই বা দীর্ঘই দিয়ে হবে। তাহলে এ থাকলে আমরা পাচ্ছি ঘির। ঘির, ঘির যোগ আউ। তাহলে এই পরিবর্তনটা শুধু এই যে এ আছে রস্বই হয়েছে, এ আছে এখানে রস্বই হয়েছে, ঘেরাও। এরপর আমরা আরো পাচ্ছি যে নিযুক অন, নয়ন। এখানে একটু কাহিনী আছে, কখনো কখনো সন্ধিও আসে, গুণ বৃদ্ধিতে সন্ধি এসে পড়ে, তো সেটি আমাদের প্রয়োজন পড়ে। নিযুক অন, দেখুন নি যোগ অনট, লেখা হচ্ছে অনট, কিন্তু আসলে এটি অন। এটিকে আমরা এখান থেকে ফ্রেশ করে এখানে নিয়ে আসলাম, নি যোগ অন। তাহলে আপনি দেখুন কি হচ্ছে, রস্বই দীর্ঘই থাকলে এ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে
রস্বই দীর্ঘই, দন্ত ন হসন্ত যোগ দীর্ঘই, তাহলে এটি হবে নে। নি থাকলে কি হয়? ন হসন্ত যোগ এ। এই যে দেখুন এখানে আছে এ থাকলে রস্বই বা দীর্ঘই হবে, তাহলে এখানে দীর্ঘই আছে, তাহলে দীর্ঘই থাকলে কি হবে? এ হবে। ফলে নে যোগ অন, তাহলে এখানে আমরা পাচ্ছি নয়ন। এবার আসেন এখানে এ আর অ মিলে কি হয়? এটা হচ্ছে সন্ধি সূত্র। কোন উচ্চারণে যদি অয় থাকে, লিখে দিই, কোন উচ্চারণে অয় থাকলে, কোন উচ্চারণে অয় থাকলে এ হবে, এ হবে সন্ধি বিচ্ছেদে। তাহলে এখানে এখানে কি আছে? নে আছে, এটা হচ্ছে নে, নে যোগ অন। তাহলে এখানে কি পাচ্ছেন? অয় থাকলে, আমি এখানে লিখে দিই, অয় থাকলে অয় সমান এ, আই সমান ওই। অব থাকলে ও, আর যদি আব থাকে ও। নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি রয়েছে, যেটি নতুন বই, এই নতুন বইয়ে কিন্তু এই যে 14, 15, 16 এই যে নিয়মগুলো রয়েছে, 14, 15, 16 এইদিকে কিন্তু এই যে এই 4টা নিয়ম আলাদা করে দেওয়া আছে। নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নে যোগ অন, তার মানে অয় নয়ন। নয়ন শব্দটার বিশ্লেষণ দেখুন, নয়ন, তাহলে ন হসন্ত যোগ স্বরেয়, ন থেকে স্বরেয় আলাদা করছি, তারপর অন্তস্থ অ যোগ দন্ত ন। দেখছেন যে নয়ন, ন হসন্ত, আচ্ছা দেখাচ্ছে এখানে স্বরেয়, কিন্তু এখানে অয় পাচ্ছি তাই না? অন, এখানে কিন্তু স্বরেয় যখন আলাদা করছি তখন এখানে স্বরেয় আছে, তারপর দন্ত ন আছে, তাহলে নে যোগ অন, নয়ন। ফলে এটা এখানে কি হয়েছে? এখানে গুণ হয়েছে, এটাকে বলতে হবে গুণ, গুণ ও সন্ধি, গুণ ও সন্ধি। এই দুইটা দিয়ে এই নি যোগ অন থেকে এই যে নয়ন শব্দটা এটা আসছে। তাহলে গুণ এবং বৃদ্ধির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সন্ধি চলে আসবে, এবং সন্ধির যে নতুন বইটি রয়েছে সেই বইয়ের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর কি কি আসবে, যে নবম দশম শ্রেণীর যে নতুন বইটি 22, 23 থেকে চলছে, সেই বইয়ের 14, 15, 16 নম্বর যে স্বরসন্ধি সূত্র আছে সেটি চলে আসে। এবং সূত্রটা আমি লিখে দিয়েছি যে অয় থাকলে, কোন শব্দের উচ্চারণে অয় থাকলে এ দিয়ে ভাগ করতে হয়, আই থাকলে ওই দিয়ে ভাগ করতে হয়, অব থাকলে ও দিয়ে ভাগ করতে হয়। যেমন লবণ, লো, এই যে লো যোগ অন, এটি আসবে লবণ। কেন লো? এই যে অব আছে, লকে ভাঙলে হবে ল হসন্ত যোগ স্বরেয়, তারপর এই যে অব যোগ তারপর স্বরেয় যোগ এখানে মূর্ধন্য, কিন্তু বানানটা আসবে দন্ত ন দিয়ে। তাহলে এইরকম ভাবে শব্দ বিশ্লেষণ করে আমার দেখতে হবে ওখানে অব আছে নাকি আব আছে, ঠিক যেরকম ভাবে আমরা এখানে পড়ছি। তো পড়তে গেলে আমরা এরকম ভাবে ভাগ করে পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর শ্রু যোগ অন, অনর থেকে অন, শ্রু, শ্রু যোগ অনট, অনট থেকে আসলে অন। তাহলে এখানে আমরা টটা তুলে দিই, সুবিধা হবে। তাহলে এখন দেখুন, এখানে দেখুন শ্র যোগ রসও রয়েছে, রসও থাকলে কি হয়? রসও থাকলে ও হয়, যোগ অন,
তাহলে এখানে হচ্ছে শ্র, একটা ধাপ পরিবর্তন হচ্ছে, শ্র যোগ অন। এবার এই শ্রকে আপনি ভাঙেন, শ্রকে ভাঙলে কি হবে? শ্র যোগ ও, ও আর এখানে অ যোগ দন্ত না আলাদা করলে, তাহলে এখানে শ্রবণ সন্ধির 15 নং সূত্র, ও আর অ মিলে সমান সমান 15, অব, ও আর অ মিলে অব হয়। এটা হচ্ছে 15 নং নিয়ম, রেফারেন্স দিয়ে দিলাম 15 নং নিয়ম স্বরসন্ধির, স্বরসন্ধি, নতুন বই, নতুন বাংলা ব্যাকরণ বই 22 থেকে 23 থেকে যেটা চলছে। তাহলে ও আর অ মিলে কি হয়? অব হয়, অব। তাহলে এবার খেয়াল করুন, শ্র যোগ স্বরে অ আর ব হসন্ত, এই অব। তাহলে এই শ্র হসন্ত আর স্বরে অ মিলে হচ্ছে কি? শ্র, শুধু শ্র। এই ব হসন্ত থাকলো, এর সাথে যে স্বরে অ আনলেন, এই স্বরে অ যুক্ত হয়ে ব হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে আমি এখানে লিখছি, এখানে এখানে এখান থেকে উপরে চলে যাচ্ছি, যে এখানে চলে যাচ্ছি। তাহলে শ্রব, এই ব হসন্ত, ব হসন্ত আর এই স্বরে অমিলে ব হলো, এই যে ব, আর এই দন্তন্য থেকে গেল শ্রবণ। এখানে শ্রবণ বানান হচ্ছে মূর্ধন্য দিয়ে, অন থাকবে কিন্তু বানানটা হবে এই যে নত্যবিধানের নিয়ম অনুযায়ী প বর্গীয় ধ্বনির, তাহলে পরে প ফ ব বানানটা হবে মূর্ধন্য দিয়ে, কিন্তু এখানে প্রত্যয়টা হবে কি? অন দিয়ে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো মোটামুটি গুণের যতগুলো নিয়ম ছিল, যতগুলো বিষয় ছিল, সেগুলো আমরা সবগুলোই কিন্তু এখানে লিখেছি। গুণ শেষ হলো। এই যে গুণের সবগুলো এতগুলো উদাহরণ দিয়েছি যে আর কোনোদিন ভুল হওয়ার চান্স নাই যদি আমরা বুঝে থাকি। এবারে আমরা যাব বৃদ্ধিতে। বৃদ্ধি কি বলছে খেয়াল করুন, বৃদ্ধি বলছে হ্রস্বই দীর্ঘই থাকলে ওই হবে। তাহলে আমরা এখানে আমরা দিন যোগ ইক, আগে একটা এই দিক থেকে নিয়ম থেকে যাই, দিন যোগ ইক কি হলো? দৈনিক। এটাকে ভাঙেন, এটাকে ভাঙলে হবে দ হসন্ত যোগ ওই। এটাকে ভাঙেন, এটাকে ভাঙলে হবে দ হসন্ত যোগ রস্বই। তাহলে এখানে ছিল রস্বই, এখানে হলো ওই। তাহলে রস্বই যদি ওই হয়ে যায়, বা ওই থেকে যদি রস্বইতে আসেন, তাহলে এটা কি হচ্ছে? যে রস্বই দীর্ঘই ওই যদি হয়, তাহলে সেটাকে বলবো বৃদ্ধি। তাহলে এটাকে কি আমরা পড়ছি এখন? বৃদ্ধি। আগে পড়লাম, এতক্ষণ পড়লাম গুণ। তাহলে দৈনিক, দিন যোগ ইক, এখানে বিশ্লেষণ কি হবে? যে ধরেন এখানে কি আছে? দন্ত ন হসন্ত যোগ রসই, তারপর কি আছে? ক। তাহলে এই দুইটা মিলে হচ্ছে ইক, আর এই দুইটা মিলে হচ্ছে দই। দই, দই যোগ ন হসন্ত যোগ রসই ক। আচ্ছা, এই রসইকে রাখি, ক কে আলাদা রাখি। তাহলে কি হচ্ছে? এই দেখুন, দন্ত ন হসন্ত আর রসই মিলে যুক্ত বর্ণ হলো নি। তাহলে এখন প্রথম থেকে আসুন, দই
যোগ নি যোগ ক, দৈনিক। তাহলে এটি কি হচ্ছে? বৃদ্ধি। আমরা একেবারে এইটাক সহ এইটুক ভেঙেও দেখিয়ে দিয়েছি কেন আমাদের এটা ভুল হচ্ছে বা এখানে কেন এরকম হলো সেটাও আমরা দেখিয়েছি। তো প্রথমত আমরা গুণ দেখলাম, এরপর আমরা একটু দ্রুত যাব যে পথ যোগ অ, পথ যোগ অ মানে অক, এখানে নক থাকবে, নক মানে অক। তাহলে এটা হচ্ছে পাচক। পাচক কেন এখানে পাচক হলো দেখুন, প কে বিশ্লেষণ করলে পাবেন প হসন্ত যোগ স্বরে অ, আর এখানে আপনার আছে আগে থেকে আছে চ হসন্ত। এবারে এই স্বরে অ যুক্ত করছেন, তাহলে যুক্ত করার কারণে প হয়ে যাচ্ছে এখানে পা, প হসন্ত যোগ স্বরে আ যোগ, দেখুন যখন আপনি অক যুক্ত করছেন তাহলে এই চ এর সাথে কি আছে? এই যে অ আছে, অ ক। তাহলে এই চ হসন্ত আর এই স্বরে অ মিলে কি হবে? চক যোগ ক। তাহলে এখানে আপনি পাচ্ছেন যে স্বরে আ আসলো, তাই তো? স্বরে আ কোথা থেকে আসলো? এই যে প এর সাথে কি ছিল? এই প এর সাথে কিন্তু স্বরে অ রয়েছে, এই যে প এর সাথে স্বরে অ রয়েছে, এটা স্বরে আ হয়েছে। ফলে এই যে স্বরে অ স্বরে আ হয়েছে, এটা কি? বৃদ্ধি। এই যে স্বরে অ স্বরে আ হয়েছে। নিয়মে কি বলছিল যে কৃত প্রকৃতির আদি স্বর, আদি স্বর কোনটা? আদি স্বর কিন্তু এই যে এটা। তাহলে কৃত প্রকৃতির আদি স্বরের সাথে স্বরে অ যদি থাকে, যেমন এই যে নি, নি যুগ আ, নি যুগ আ, নেয়া পড়ছি না, আমরা পড়েছি না? তাহলে এরকম আদি স্বর তো এটা প, প এর সাথে যে স্বরে অ আছে এটা তো অনেকে জানেই না, তো না জানলেই তো ভুল হবে। প যখন পা হবে তখনই বুঝতে হবে যে প কে আমার আলাদা করতে হবে। প এর অংশ হচ্ছে প হসন্ত, প সমান প হসন্ত যোগ স্বরে অ, এই যে এটা লিখছি। তাহলে এই স্বরেও আ হয়ে গিয়েছে, তাহলে এটি কি? বৃদ্ধি। কাজে আমরা নিয়ম থেকে উদাহরণে গেলাম, এরপরে আমরা এই দিক থেকে এদিকে আসবো। পাচক। এবারে আসেন পাঠক। পাঠক এই যে এই দিক থেকে আসবো, এটিকে বিশ্লেষণ করলে কি হবে? প হসন্ত যোগ স্বরে আ যোগ ঠ হসন্ত যোগ স্বরে অ। ঠ কে ভাঙলাম, এটা হচ্ছে একে ভাঙিয়েছি, প কে ভেঙেছি। এবার আমরা ঠ কে ভাঙবো, ঠ কে ভাঙলে এটা আছে আর এই যে এটা আছে, এর সাথে আপনি এই ক কে আলাদা করে দিলেন। তাহলে দেখুন পাঠক এখানে স্বরে আছে, স্বরে আ থাকলে কি হয়? এবার দেখুন স্বরে আছে, কোন বানানে আদি স্বরের সাথে স্বরে আছে, স্বরে আ থাকলে একে অতে নিয়ে যেতে হবে। স্বরে আ থাকলে আপনাকে কোথায় নিয়ে যেতে হবে? তাহলে প, ঠিক আছে? প যোগ স্বরে অ, প হসন্ত যোগ স্বরে অ। তারপর কি হচ্ছে? তারপর যোগ ঠ, ঠ ঠ হসন্ত আলাদা করলাম, ঠ হসন্ত। এবারে দেখুন তো বাকি কি আছে? বাকি আছে অক যোগ অক। তাহলে এই দিক থেকে এটাকে এইদিকে গেলাম। তাহলে এবার আমরা এটাকে কি করব? আবার লিখব। এটাকে আমরা পেলাম পট, এই যে এটা প আর এই যে ঠ হসন্ত সহ, এই যে পট। তাহলে আমরা কৃত প্রকৃতি পেয়ে গেলাম, পট যোগ অক, এই যে অক, পাঠক। আশা করি
একেবারে আমরা বুঝে গেছি, ক্লিয়ার। পট যোগ অক, পাঠক। তারপর আমরা দেখব যে চরিত্র যোগ ইক, চারিত্রিক। চরিত্র যোগ ইক, চারিত্রিক। চারিত্রিক কিভাবে হলো? চ কে ভাঙলে হবে চ হসন্ত যোগ স্বরে অ, এই যে চ। তারপর এই যে রি, তারপর ত্র, তারপর ইক। এটা তো এটার সাথে যাবে, চারিত্রিক। এই যে এটা এটার সাথে, এই দুইটা এক হয়ে এখানে গেছে, তারপর ক ক এর জায়গায় আছে। তাহলে এখানে ছিল চ, এখানে হচ্ছে চ হসন্ত যোগ স্বরে আ, এই যে চা। চ ছিল, অ ছিল, আ হয়েছে। আবার এদিক থেকে বলতে পারেন আ আছে, তাকে আ কে অ বানাইতে হবে। তাহলে আমরা পাচ্ছি চরিত্র, চরিত্র। চরিত্র যোগ ইক, চারিত্রিক। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর দেখুন সুন্দর যোগ জ, সৌন্দর্য। সুন্দর, সুন্দর যোগ জ, তাহলে সৌন্দর্য কিভাবে হলো? সৌন্দর্য। তাহলে এখানে আছে দন্ত স হসন্ত যোগ রস উ, রস উ আছে। আর এখানে কি আছে? দন্ত স হসন্ত যোগ ও, এই যে। তাহলে রস উ যদি ও হয়, রস ও দীর্ঘর মধ্যে একটা যদি ও হয়, তাহলে এই দেখুন আমি তীরটা দিয়েছি উভমুখী, এদিকেও এদিকেও। কারণ হচ্ছে যে যদি ও থাকে, তাহলে ও থাকলে হ্রস্ব ও দীর্ঘ যদি উ না হয় ও হয়ে যায়, তার মানে এটা কি? বৃদ্ধি। আমরা এখন পড়ছি বৃদ্ধি, তার মানে এটাকে সমর্থন করছে। তারপর দেখুন ক্রি যোগ জ, ক্রি যোগ জ, ক্রি যোগ জ, কার্য। এটাকে বিশ্লেষণ করুন। ক হসন্ত যোগ স্বরে আ। এবার আসুন যে এই রেফ, এখানে আসলো রেফ হসন্ত, কার্য, 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 আগে র পরে জ। তাহলে এখানে আপনি জ কে বসাচ্ছেন, তাহলে আর বসতেছে। আর বসলে এর পরিবর্তে কি বসবে? রি বসবে, এই যে আর। তাহলে আর এর পরিবর্তে রি। তাহলে রি কার সাথে বসবে? এই যে ক হসন্ত এর সাথে বসবে। এই দুইটা এটা এটা ক হসন্ত যোগ রি, এই দুইটা মিলে কি হচ্ছে? এই দুইটা মিলে হচ্ছে ক্রি, এই দুইটা মিলে হচ্ছে ক্রি। তাহলে ক্রি যোগ এই যে জ, এই থেকে গেল, এই যে ক্রি যোগ জ, কার্য। তাহলে কখন আর হয়, কখন অর হয়? যদি উচ্চারণে আর আসে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে ওখানে রি বসাতে হবে এবং এটার নাম বৃদ্ধি। আর যদি উচ্চারণে অর থাকে, তাহলে সেটার নাম গুণ। কাজে এরকম আমরা বুঝতে পেরেছি। যেমন ক্রি যোগ জ্ঞান, এটা আমরা লিখব যে ক্রি যোগ জ্ঞান। তো ক্রি, ক্রি যোগ জ্ঞান, জ্ঞানের পরিবর্তে জ বসে, জ্ঞানের পরিবর্তে জ বসে। তাহলে এই ক্রি যোগ জ, তাহলে কি হবে? কার্য। কারণ এই ক্রির পরিবর্তে কি বসবে? ক হসন্ত যোগ রি যোগ জ। এই রি এর পরিবর্তে এখানে আর বসবে, তাহলে ক্রি হসন্ত যোগ আর
যোগ জ, এই আর এর নিচে হসন্ত হবে। ফলে এই যে ক্রি আর এই আর, তাহলে এটি হচ্ছে পরে হয়ে যাচ্ছে এই রেফ, আর এই র হয়ে যাচ্ছে রেফ, আর এই জ থেকে যাচ্ছে কার্য। তাহলে ক্রি যোগ জ্ঞান কার্য। তাহলে রি থেকে যদি আর, এই দেখুন আর উচ্চারণ আসলে সেটি এখানে বৃদ্ধি। এরপর আমরা আরো দেখছি যে যুব যোগ অন, যুব যোগ অন সমান সমান যৌবন, যৌবন। এখানে একটু কাহিনী। তাহলে জ হসন্ত যোগ রসৌ, আর এখানে কি আছে জ হসন্ত যোগ ও, ঠিক আছে ও। তাহলে এখানে কি হচ্ছে রসৌ ও। এখন প্রশ্ন হচ্ছে অব কোত্থেকে আসলো, অব কোত্থেকে আসলো, যৌবন। তাহলে যুব যোগ অন। আচ্ছা, এখানে একদম সহজ। তাহলে এখানে আমরা পাচ্ছি যে রসৌ ও হচ্ছে, তাহলে ও এর পরিবর্তে আমরা রসৌ বসালাম। আর এখানে ব আগে থেকেই আছে, ব আগে থেকে আছে যোগ অন, তাহলে যৌবন। এখানে সন্ধি আসে নাই, পরে আরেকটা উদাহরণ দেখাবো সেটার মধ্যে সন্ধি আসবে। তাহলে মোটামুটি আমরা এগুলো দেখালাম যেগুলো গুরুত্বপূর্ণ। এবার আমরা এমন একটা সন্ধি এরকম ইয়েতে যাব, বৃদ্ধিতে, যে শিশু থেকে শৈশব, শিশু থেকে শৈশব, এটা কিভাবে হলো? আমি এটা ইচ্ছা করে এটা পরে আনলাম, কারণ হচ্ছে এখন যে উদাহরণগুলো আমি দেখাবো সেটির সাথে, বৃদ্ধির সাথে গুণও জড়িত আছে, আবার সন্ধিও জড়িত আছে। আমরা খেয়াল করে দেখুন, প্রথম যে উদাহরণগুলো আমরা দিয়েছি গুণের, আমরা শেষে কিন্তু সন্ধির উদাহরণটা এনেছি, অর্থাৎ যেটা সন্ধিও হয় গুণও হয় সেটা শেষে এনেছি। ঠিক বৃদ্ধির ক্ষেত্রেও আমরা শেষে আনলাম। দেখুন শিশু, তাহলে এটিকে আমরা ভেঙে লিখব। এটিকে ভেঙে লিখলে হবে তালব্য স হসন্ত যোগ রস্বই। তাহলে এটা সি, এখানে কি আছে তালব্য স হসন্ত যোগ ওই আছে। তাহলে এটা আগে ক্লিয়ার করেন যে রস্বই দীর্ঘই যদি ওই থাকে, তাহলে সেটা কি, রস্বই দীর্ঘই যদি ওই থাকে তাহলে সেটা বৃদ্ধি, তার মানে প্রথমে এখানে বৃদ্ধি ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে শিশু, এখানে সু আছে, এখানে সব হলো কিভাবে? এটা তিনটা স্টেপে হয়, তিনটা স্টেপ। প্রথমত এটা চেঞ্জ হবে, পরে এটা চেঞ্জ হবে, এরপরে আবার সন্ধি হবে। আমি এটা এখন দেখাবো এবং খুব মনোযোগ সহকারে এটা দেখতে হবে। দেখুন স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, শিশু হয়ে যাবে শৈশু, সই, শিশু যোগ অ, শিশু যোগ অ, স্ন থাকলে অ হয় স্ন। তাহলে সি হয়ে গেল সই, এটাকে আমরা বলবো বৃদ্ধি। এবার এটা যেটা আমি চেঞ্জ করব সেটা অন্য কালিতে লিখবো, সেটা আমি এখানে রেখে দিলাম সু। তাহলে এরপর আপনি রাখলেন অ। এবারে আসেন স্টেপ টু, স্টেপ টু 2 নাম্বার পদক্ষেপ, একে আপনি রেখে দিলেন সই। দেখুন এই সু, এখানে কি আছে, এখানে কিন্তু যদি এখানে ভেঙে লিখি তালব্য স হসন্ত যোগ রসও আছে, এই সু আছে না? তাহলে এই সু হয়ে যাচ্ছে শো, সই শো যোগ অ। তাহলে এটা কি, এটা হচ্ছে বৃদ্ধি। এখানে কি ঘটছে, এখানে ঘটছে বৃদ্ধি।
সি হয়েছে সই, সি হয়েছে সই, তাহলে এটা হলো বৃদ্ধি। এবারে আসুন, এই যে সু, এই তালব্য স, হসন্ত আর রসৌ, তাহলে রসৌ যখন সো হয়েছে এটাকে ভাঙলে কি হবে? তালব্য স হসন্ত যোগ ও হবে, ও হবে না? আচ্ছা, এটাকে আমি এখানে লিখব, তালব্য স হসন্ত যোগ ও। এবার মিলান, যে ও থাকলে কখন ও হয়, এই যে গুণ থাকলে, তার মানে প্রথম ধ্বনিতে কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। শিশু, সি থাকলে সই হয়, এই যে সই সো, এগুলার এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু এরকম, এর ভিতরে কাহিনী এগুলো এরকম। তাহলে সই সু যোগ অকে কিন্তু আমি রেখেই দিচ্ছি, সে কিভাবে চেঞ্জ হয় এটি আমি দেখাচ্ছি। তাহলে একে আমি কিন্তু আর কোনো পরিবর্তন করে নাই, ওকে রেখে দিচ্ছি। এবার আমি 2 নাম্বার বর্ণে গিয়েছি, দ্বিতীয় তলায় আর কি বলতে পারেন, দ্বিতীয় তলায় গিয়েছি। দ্বিতীয় তলায় সু আছে, এটাকে ভেঙে লিখে দেখাইছি, যে তালব্য স হসন্ত আর রসৌ, কিন্তু দেখতে এরকম সু। তাহলে সু রসৌ থাকলে এখানে কি হয়েছে? পরের বার শো হয়েছে, তাহলে রসৌ, এই যে শো, তার মানে এখানে কি হয়েছে? দেখুন এখানে কিন্তু হয়েছিল বৃদ্ধি, এটা বৃদ্ধি স্টেপ 1-এ। স্টেপ 2-এ হচ্ছে গুণ, স্টেপ 2-এ কি? গুণ। এবার আসুন স্টেপ 3, অর্থাৎ 3 নাম্বার ধাপ। এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ। এবার হচ্ছে স্টেপ 3। 3 নাম্বার ধাপে কি হয় দেখুন, এই যে সই, একে ঠিক রাখলাম। আবার এখানে এটাকে ভাঙলে কি হবে? তালব্য স, একে নিয়ে আসলাম, এখানে এটা নিয়ে আসলাম কান ধরে, এই তালব্য স হসন্ত নিয়ে আসছি। এবার দেখুন, এই ও থেকে গেল না, এই ও এর সাথে কি আছে? এই স্বরেও কোথায় যাব? এই ও যোগ, এখানে স্বরেও বসাই দিলাম, তাহলে ও যোগ স্বরে অ। এটাকে বলছে যে সন্ধির যে নিয়ম, 15 নাম্বার নিয়ম, এটা হচ্ছে সন্ধি। ও আর অ মিলে অব হয়, এই যে অব, এটা হচ্ছে সন্ধির 15 নম্বর, 15 নম্বর নিয়ম। দেখুন সন্ধির 15 নাম্বার নিয়ম হচ্ছে এরকম। 15 নাম্বার নিয়মে কি আছে? যে অব হয়, যেমন আমরা একটা উদাহরণ দিই, লবণ, লবণ, লো যোগ অন, তাহলে এখানে কি আছে? ল হসন্ত যোগ ও, ও আর অ। তাহলে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম যে অয় থাকলে এ হয়, আই থাকলে ওই হয়, অব থাকলে ও হয়, আব থাকলে ও হয়। এই 4টা নিয়ম নতুন বইয়ে, যেটা বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে পড়ে তাদের বইয়ের স্বরসন্ধির এই যে 13, 14, 15, 16, 16, 13, 14, 15, 16 এরকম নিয়মগুলোর মধ্যে আছে। ফলে লো যোগ অন, লবণ, লো যোগ অন লবণ, তার মানে কি? এখানে কি কি হয়েছে দেখুন, বৃদ্ধি হয়েছে, গুণ হয়েছে, আর সন্ধি হয়েছে। তাহলে এই এর সাথে এই অবকে এবার যুক্ত করেন, অব। এবারে আসুন, তাহলে কি দাঁড়ালো? সই ঠিকই থাকলো,
সই কিন্তু ঠিকই রাখছি। এবার আসেন এই তালব্য হসন্ত আর এই স্বরে অমিলে কি হবে বলেন তো? তালব্য হসন্ত আর স্বরে অমিলে তালব্য হবে, আর এই বটা থেকে যাবে, ফলে শিশু থেকে শৈশব। তাহলে শিশু থেকে শৈশব শব্দটা 3টা স্টেপে হয়। প্রথম স্টেপ হচ্ছে শি হবে সই, এই যে ই হচ্ছে ওই, এটা হচ্ছে বৃদ্ধি। তারপরে এই যে পরের দ্বিতীয় সুকে ভাঙলে হবে তালব্য হসন্ত আর রস্যউ, তার মানে এই রস্যউ আছে এর মধ্যে, এটা গিয়ে শো হয়ে যাবে। শো হওয়ার অর্থ হচ্ছে এই রস্যউ ও হলো, তাহলে শো, আমি কিন্তু এদিকে হাতই দিচ্ছি না, অকে আমি ঠিকই স্থির রাখতেছি। তাহলে সই শো, এই শো মানে হচ্ছে এই শোকে ভাঙলে হবে ও আছে এর সাথে, তাহলে এই ও আর অ মিলে অব হবে, এটা হচ্ছে সন্ধি নিয়ম অব। এই যে অব যে হলো, তাহলে আপনি যখন ওকে আলাদা করে ফেলছেন, এই তালব্য হসন্ত সহ থেকে গেল না, হসন্ত সহ আছে, এই হসন্ত সহ তালব্যর সাথে যখন অব যুক্ত করছেন, তখন তালব্য হসন্ত আর স্বরেও মিলে কি হচ্ছে, শুধু তালব্য হচ্ছে। কারণ আমরা কি এতক্ষণ কি পড়েছি এর আগে, যে তালব্য সমান তালব্য হসন্ত যোগ অ, তারপর ব সমান ব হসন্ত যোগ স্বরে অ, এরকম না? তাহলে ব্যঞ্জনকে ভাঙলে যদি স্বর পান, তাহলে এখানে এই স্বর আর হসন্ত যুক্ত ব্যঞ্জনকে যুক্ত করলে তালব্য পাবেন। ঠিক এইভাবে শৈশব তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এরকম ভাবে গুরু থেকে গৌরব, গুরু থেকে, আচ্ছা এটাও দেখিয়ে দিই, গুরু যোগ অ ন, তাহলে দেখুন এটা কি আছে, এটাকে ভাঙলে হবে গ হসন্ত যোগ রস্যউ, তাহলে এই যে গ হসন্ত, এই যে রস্যউ থাকলে ও, এখানে হচ্ছে গৌরব, গৌরব কিভাবে হলো, এখানে হচ্ছে গ হসন্ত যোগ ও, এই যে দেখুন ও। আচ্ছা এবারে আসুন, যেহেতু রস্যউ হচ্ছে গৌ, তাহলে এখানে আমরা পাবো, এটা আছে রস্যউ কি হচ্ছে, রস্যউ হচ্ছে ও, তার মানে কি এটাকে কি বলছি, বৃদ্ধি। এবার আসেন স্টেপ ওয়ান, এটা হচ্ছে গুরু হচ্ছে গৌ, এটা হচ্ছে গৌ, এটা কিন্তু লাল কালিতে লিখছি, তারপর এই রুটা রেখে দিলাম, গৌরু যোগ স্বরে অ। আচ্ছা এটা স্টেপ ওয়ান। এবার আসেন স্টেপ টু, এই গৌ এটা ঠিক থাকবে, গৌ, এই রু হয়ে যাবে, রো, এই যে রো, দেখুন এই রু সমান কত, এই রু সমান, এটার অর্থ হচ্ছে র হসন্ত যোগ রস উ, তাহলে এই রস উ এখানে কি হয়েছে, রো হয়েছে, তাহলে এখানে যখন আপনি রো বলছেন, তখন হচ্ছে র হসন্ত যোগ ও। এবারে বলুন তো, যে এই উ কখন ও হয়, এই যে যখন গুণ হয়, তাহলে এই যে এটা হচ্ছে বৃদ্ধি, এটা এই অংশটাকে বলবো বৃদ্ধি, আর এই অংশটাকে বলবো গুণ, এটা আমরা নীলকালিতে লিখব, গুণ। তার মানে প্রথম যে ধ্বনি সেটা হলো গুণ, আর বৃদ্ধি প্রথমে হচ্ছে গু থেকে গৌ, এটি হচ্ছে বৃদ্ধি। তারপর
আমরা দেখতে পাচ্ছি যে রু হয়ে যাচ্ছে রো, এটা হচ্ছে গুণ। তাহলে এখানে সরেওকে কোথায় রাখবেন, রেখে দেন। এবারে আসেন যে স্টেপ থ্রি, স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি হচ্ছে, স্টেপ থ্রি হচ্ছে গৌ, একে রেখে দিলাম। তারপর রো, এই র কে ভাঙলাম, র হসন্ত যোগ ও, ও যোগ এই যে সরেও, ঠিক আছে। এখানে হচ্ছে সন্ধি, সন্ধি, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে গৌ, এই র আর এই এখানে এতে দাঁড়ালো গৌ, আর এই র কে রেখে দিছি, র হসন্ত রেখে দিছি। আর এই দুইটা মিলে কি হলো, এই দুইটা মিলে হচ্ছে অব, অব। তাহলে আপনি কি পেলেন, যে এই র হসন্ত আর এই স্বরেও মিলে শুধু র হবে, তাহলে এখানে হবে শুধু র। ফলে আপনি কি পাচ্ছেন, আপনি পাচ্ছেন গৌ, এই র হসন্ত আর এই স্বরেও মিলে র, শুধু র। আর এই যে বাকি থাকলো ব, একে বসাই দিলেন গৌরব। তাহলে গুরু থেকে গৌরব, এটি তিনটা ধাপে হবে, গুরু থেকে গৌরব তিনটা ধাপে। প্রথম ধাপে হচ্ছে গু হবে গৌ, এটা হচ্ছে বৃদ্ধি। দ্বিতীয় ধাপে হবে রু হবে, অর্থাৎ র আর এই রস্যউ, র হবে রো, র এই রো, গৌর, অ কিন্তু ঠিকই আছে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে রস্যউকে বের করে আনা। রস্যউকে বের করে না আনলে আপনি বুঝবেন কিভাবে সন্ধি হয়েছে। আর এটা হচ্ছে সন্ধির এই 15 নং নিয়ম, স্বরসন্ধির, স্বরসন্ধির 15 নং নিয়ম অনুসারে ও আর অ মিলে অব হয়। তাহলে গৌ, এই যে র হসন্ত আর অব, এটা মিলে অব থাকলো, এই স্বরে অ আর র হসন্ত মিলে র, তারপর এই ব থেকে গেল গৌরব। আশা করি আমরা বুঝেছি। তারপর দেখুন লঘু যোগ অ, এটাও দেখিয়ে দিই। লঘু, লঘু, লঘু যোগ ন, এটি হচ্ছে লাঘব। লাঘব কিভাবে হলো, তো দেখুন এই লয়ের সাথে কি আছে, লয়ের সাথে ল হসন্ত যোগ স্বরেও আছে, আর এই লয়ের সাথে কি আছে, ল হসন্ত যোগ স্বরে আছে। তার মানে কি, তার মানে এখানে অ হয়েছে আ, তাহলে অ হয়েছে আ, এটা কি বৃদ্ধি। তাহলে আমরা এখানে লিখব লা, এটা লাল কালিতে লিখছি, এটা হচ্ছে স্টেপ 1 লা। তারপর ঘু রেখে দিলাম, লা ঘু যোগ অ। স্টেপ 2, স্টেপ 2, এবার আমরা স্টেপ 2 তে এখানে লাল কালিতে রেখে দিব লা। এবার ঘ, ঘ হয়ে যাবে ঘু, ঘু, এই যে ঘ, উ, ও হয়, ও হয়। তাহলে ঘু, ঘু সমান ঘ হসন্ত যোগ রস্যউ ঘু, আর এখানে হচ্ছে ঘো, হচ্ছে ঘো, ঘ হসন্ত যোগ ও, এটাকে কি বলবো, গুণ। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বৃদ্ধি, ল, ল হয়েছে লা, আর এখানে হচ্ছে গুণ দ্বিতীয়টা, এই যে এটা 2 নাম্বার পরিবর্তন, দ্বিতীয়টা স্টেপ 3। তারপর এখানে আপনি পাচ্ছেন লা
যোগ এই ঘ হসন্ত যোগ ও, এই যে ওকে আলাদা করছেন এখানে, এখানে স্বরে ওকে লিখে নি, যোগ স্বরে অ। এবারে আসুন, এই যে এটা আর এটা মিলে কি হবে, অব হবে। তাহলে এখানে আপনি পাচ্ছেন লা যোগ ঘ হসন্ত যোগ যোগ এই যে অব, এটা কি 15 নাম্বার, এটা হচ্ছে সন্ধি, স্বর সন্ধি, 15 নং নিয়ম, 15 নাম্বার নিয়ম। যেমন লো যোগ অন, লবণ। দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে, এই ঘ হসন্ত আর এই স্বরে অমিলে, এই ঘ হসন্ত আর এই স্বরে অমিলে হচ্ছে ঘ, আর এই ব, আর এই লাকে এখানে আইনে পড়লেন, এই যে লাঘব। তাহলে লঘু থেকে লাঘব, লঘু থেকে লাঘব প্রথমে হচ্ছে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে হচ্ছে বৃদ্ধি হলো, ল হলো লা। স্টেপ টুতে এই ঘু 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 হলো ঘো, ঘু এই যে ঘু, ঘ হসন্ত যোগ রস্বউ, এই রস্বউ হলো ও ঘো, এই যে ঘো, এটা হচ্ছে গুণ। আর এখানে এই ঘো থেকে অকে ওকে আলাদা করলাম, আলাদা করলাম স্টেপ থ্রিতে, এটা দেখানোর জন্য যে ও আর অ মিলে অব হয়। তাহলে এই অব যে হলো, এই অবের ক্ষেত্রে আপনি দেখছেন যে এই ঘ আর এই হসন্ত আর স্বরে অ মিলে ঘ হলো, আর এই বটা থেকে গেল, লঘু থেকে লাঘব। তারপর মধু থেকে মাধব, একইভাবে মধু, দেখুন ম ধু যোগ অ, তাহলে মধু থেকে হবে মা ধু। আচ্ছা এটা হচ্ছে ধু দিয়ে দিই, এখানে যদি মধু, মধু যদি এখানে মা দিয়ে দিই, মা ধু, তাহলে এখানে হবে মা ধো, মা ধো। আর এখানে হবে মা ধ যোগ অ, তাহলে এখানে হবে মা যোগ মাধব। তাহলে এখানে হচ্ছে ধ, ধ হসন্ত যোগ অব, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মা ধব। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে মধু আর লঘু একই, ঠিক এরকম মনু যোগ অ মানব, এটা দিয়ে কিন্তু আমাদের শেষ হবে মনু। দেখুন ম নু যোগ অ ন, এটা হচ্ছে মানব। তাহলে এই যে ময়ের সাথে কি আছে, ম হসন্ত যোগ স্বরেও আছে, তাহলে এখানে কি হয়েছে, ম হসন্ত যোগ স্বরে আর হয়েছে, তাহলে ম হয়ে গেছে মা, ম হয়ে গেছে মা। তাহলে ময়ের সাথে কি আছে, স্বরে অ রয়েছে, এই স্বরে অ আ হয়ে গিয়েছে, তার মানে এখানে বৃদ্ধি। ফলে স্টেপ ওয়ান, আমরা এটা লিখবো স্টেপ ওয়ান, এটা হচ্ছে মা, মা নু যোগ অ, এখানে হলো লিখে দিলাম বৃদ্ধি, কারণ ম হয়ে গেছে মা। এবার স্টেপ টু, তাহলে মা এই নু হবে নো, তাহলে ন হসন্ত যোগ রসৌ আর ন হসন্ত যোগ ও, এই যে এটা, এটা হচ্ছে উ থেকে ও যে হলো, এটা হচ্ছে গুণ। তাহলে এখানে মানো যোগ অ। স্টেপ থ্রি, স্টেপ থ্রি মা যোগ ন হসন্ত যোগ
কি এখানে ওটা আলাদা করলাম, ও যোগ অ, তাহলে এটা হচ্ছে অব হয়। এটা কি? এটা হচ্ছে গুণ, আর এটা হচ্ছে সন্ধি। তিনটা স্টেপ, প্রথমে হচ্ছে বৃদ্ধি, পরে গুণ, পরে সন্ধি। এবং এক্ষেত্রে আমরা এই যে ও আর অ মিলে কি হবে দেখুন, মা যোগ ন হসন্ত যোগ অব, ফলে এই ন হসন্ত আর এই স্বরেও মিলে হবে ন, আর ময়াকারে মা থাকবো, এই বটা এখানে চলে আসবো, তাহলে হলো মানব। তাহলে মনু থেকে মানব। অনেক লং ক্লাস, কিন্তু কিছু করার ছিল না। আমরা এতগুলো উদাহরণ যেগুলো যত রকমের পরীক্ষায় আসে প্রত্যেকটা আমরা একেবারে ভিতরে গিয়ে বিশ্লেষণ করে দেখিয়েছি, যেন কখনো শিক্ষার্থীদের এই বিষয় নিয়ে বা যারা পরীক্ষার্থী থাকেন তাদের আর সমস্যায় পড়তে না হয়। একেবারে ডিসক্রিপটিভ এর সাথে দেখেছে যে টেকনিক্যাল বিষয়গুলো ছিল সেগুলো এখানে তুলে আনা হয়েছে। এবং আমরা যদি এভাবে মুখস্থ না করে আমরা কিন্তু নতুন শব্দ এখন গঠন করতে পারবো, যে মানব, তারপর আমরা দেখলেই বুঝতে পারবো যে কিভাবে এই এই শব্দগুলো গঠিত হয়। যে মানব, তাহলে মনু, ম হয়ে যাচ্ছে মা বৃদ্ধি, আর নু হয়ে যাচ্ছে নো, এটি হচ্ছে গুণ, স্বরেও কিন্তু থেকেই যাচ্ছে। এবং এই যে ন থেকে ও কে আলাদা করছি, আলাদা করার ফলে এটা আসছে অব, ফলে মা নব, এইভাবে কিন্তু এখানে বৃদ্ধি হচ্ছে। তাহলে গুণ যেরকম ঘটে, গুণের সাথেও কিন্তু সন্ধি আসে, সন্ধি গুণ এবং সন্ধি সূত্রেও নতুন শব্দ গঠিত হয়। আবার বৃদ্ধির সাথেও সন্ধি আসতে পারে, এসে নতুন শব্দ এখানে গঠন করতে পারে। যে কারণে আমরা প্রথমে কিন্তু এই এই নিয়মের আলোকে সিরিয়ালি গুণের অনেকগুলো উদাহরণ আলোচনা করেছি, গুণ শেষে আমরা বৃদ্ধিতে গিয়েছি, এবং শেষে গিয়ে আমরা যেগুলো একটু জটিল লাগে, অর্থাৎ গুণ ও বৃদ্ধি, গুণ ও সন্ধি, এটা শেষে রেখেছি। আবার বৃদ্ধির গুলো যেগুলো উদাহরণ ছিল সেটার যে সন্ধি সহ সেগুলো আমরা শেষে রেখেছি। এবং যদি সমস্যা হয় এই ক্লাস আবার দেখতে হবে। ক্লাস বারবার দেখলে একেবারে স্পষ্ট ধারণা হয়ে যাবে, ক্লিয়ার ধারণা হয়ে যাবে, এবং ভুল হওয়ার চান্স কমে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। পরবর্তী পর্বে আশা করি যে আমাদের যে কৃৎপ্রত্যয়ের সম্পর্কিত আরো আলোচনা, সেটির সাথে আমরা আরো পরিচিত হতে পারবো। সেই পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।